তোমার কি এমন কোনো ব্যর্থতা আছে যেটা তোমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে গিয়েছে? আলহামদুলিল্লাহ, আমি চাওয়া পাওয়া আমার কম, তো এটা আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো ব্যর্থতা নাই। থুতু ফেলা ইস্যুটা এমন একটা জিনিস যে এটা কিন্তু আসলে থুতু ফেলা না, এটা সমাজের একটা বাস্তব চিত্র ফুটে উঠছে যে অ্যাকচুয়ালি আমরা অসহনীয় হয়ে যাচ্ছি, আমরা সমাজ মানে অসহনীয় হয়ে যাচ্ছি, আমরা নিজেদের রাগ কন্ট্রোল করতে পারছি না। স্যার বাংলাদেশের মানুষ স্যার এরা পুলিশকে অনেক ভয় পায়, স্পেশালি স্যার গ্রামের মানুষ যারা আছে। তো পুলিশ কখন তাদের আটক করতে পারবে, কখন জিজ্ঞাসাবাদ করতে পারবে, কখন তাদের বাসায় ঢুকতে পারবে, কখন পারবে না, এগুলা আমার মনে হয় জানা উচিত। আমার মনে হয় যে অন্যান্য যে পোস্ট গ্রাজুয়েশনগুলো আছে একই রকম খরচ হয়, কিন্তু সমস্যা যেটা হচ্ছে আমরা বাংলাদেশি টাকাটাকে কিন্তু লন্ডনের টাকায় আমাদের কনভার্ট করে নিতে হচ্ছে বা পাউন্ডে। অ্যাবসলিউট হিউম্যান রাইটস কি পৃথিবীর কোনো দেশে আছে? স্যার কোনো দেশেই স্যার অ্যাবসলিউট হিউম্যান রাইটস নেই, কারণ স্যার যদি স্যার আমরা ফ্রিডম একদম বেশি দিয়ে দিই নাগরিকদের, তাহলে স্যার এটা রাষ্ট্রের সিকিউরিটিতে সমস্যা হবে। স্যার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মূলত আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসছেন ব্যারিস্টার তাকপিলা তামকিন অর্পা। ব্যারিস্টার অর্পা, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য এবং স্বাগতম। তোমার সাথে আমরা একজন হবু ব্যারিস্টারকে রেখেছি যে ইংলিশ লিগাল সিস্টেমে পড়াশোনা করছে আইন। ওর নাম হচ্ছে মাহমুদ আশরাফ। আশরাফ, তোমাকেও অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য এবং অবশ্যই স্বাগতম। তোমাকে দিয়েই শুরু করি অর্পা, তুমি যদি তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটি সম্পর্কে একটু বলো। আমার স্কুল কলেজ ছিল ভিকারুন্নিসা সানুন স্কুল অ্যান্ড কলেজ। এরপর আমি লন্ডন কলেজ অফ লিগাল স্টাডিজ সাউথের আন্ডারে ইউনিভার্সিটি অফ লন্ডনে ইন্টারন্যাশনাল প্রোগ্রামে এলএলবি শেষ করি। তারপর বার আর এলএলএম একসাথে আমি বিপিপি ইউনিভার্সিটি লন্ডন হলবর্ন থেকে শেষ করি। তুমি আইন পড়াশোনা করতে আসলা কেন? আসলে আমার বাবা মা দুইজনই আইনজীবী, তারা দুইজনই হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের। আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আর কি যে তোমার পরিবারে আইনজীবী আছেন কিনা। হ্যাঁ, আরেকটা যেটা বড় ইন্সপিরেশন আমার নানা ভাইও অ্যাডভোকেট ছিলেন। নানা ভাই বাগেরহাটে প্র্যাকটিস করতেন, যেহেতু আমার নানা বাসা বাগেরহাটে, তো নানা ভাই ওখানে প্র্যাকটিস করতেন। আসলে সবাইকে দেখা ছোট থেকে আমার এই ইচ্ছা হলো যে না, সবাই করতেছে তাহলে আমিও একটু করি। সবার অনুপ্রেরণায় আসলে আমার এখানে আসা। রাইট, ওকে ব্যারিস্টার অর্পা, তোমার কাছে আমরা আসবো আরও পরবর্তীতে কথা বলার জন্য। আমি আমাদের আমন্ত্রিত স্টুডেন্ট আশরাফের কাছে যাচ্ছি। আশরাফ, তুমি কি পড়াশোনা করছো? স্যার আমি এসএলএস সাউথে সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছি আন্ডার ইউনিভার্সিটি অফ লন্ডন। তার মানে তোমাকে ব্যারিস্টার হতে হলে তোমাকে আরও দুই বছর যেতে হবে। জি স্যার। আর তুমি ল পড়াশোনা করতে আসছো কেন? স্যার আমার বাবা একজন আইনজীবী। আচ্ছা আচ্ছা। আর স্যার এজন্যই স্যার ল পড়ার জন্য। তো বাবার থেকে কি ইন্সপায়ার্ড হয়েছো? হ্যাঁ স্যার, এটার পেছনে স্যার একটা শর্ট স্টোরি আছে। স্যার আমি যখন ক্লাস 3-তে পড়ি, আচ্ছা, তখন স্যার আমার বাবা একদিন কোর্ট থেকে এসে বলে যে তুমি ব্যারিস্টার হবা। তো বাবার মুখ থেকে প্রথম শোনা ব্যারিস্টার শব্দটা, অ্যান্ড তারপর স্যার শব্দটা আমার একটু ভালো লাগছে, কারণ স্যার ব্যারিস্টার, অ্যান্ড তখন স্যার ছোট থাকতে এটা সুপারস্টারের মতো স্যার মনে হতো যে কাইন্ড অফ সিমিলার একটা ওয়ার্ড, এজন্য স্যার। রাইট, তোমাকে আরেকটা প্রশ্ন করি। যেহেতু তুমি আইনজীবী পরিবারের সন্তান, তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, আমরা যদি এই প্ল্যাটফর্ম থেকে তোমাকে দুইজন অসহায় মানুষ রেফার করি যাদের ফিস দিয়ে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না, এরকম দুইজনকে তুমি বিনা ফিসে হেল্প করবে কিনা? জি স্যার, অবশ্যই করব। স্যার আমি যখন বাবার সাথে স্যার কোর্টে যেতাম, তখন স্যার নরসিং দিতে স্যার অনেক মানুষ স্যার আমি দেখেছি যারা টাকার জন্য স্যার লিগাল সাপোর্ট নিতে পারে না। স্যার অবশ্যই হেল্প করবো তাদের। থ্যাংক ইউ। ব্যারিস্টার অর্পা, তোমার কাছে আসছি। তুমি তো রিসেন্টলি কোয়ালিফাইড ব্যারিস্টার, ইয়াং ব্যারিস্টার। তোমার কি এমন কোনো ব্যর্থতা আছে যেটা তোমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে গিয়েছে? আলহামদুলিল্লাহ, আমি চাওয়া পাওয়া আমার কম, তো এটা আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো ব্যর্থতা নাই, কারণ আমি আল্লাহর কাছে যা চাইছি আলহামদুলিল্লাহ আমি আসি। কিন্তু একটা জিনিস আমি মেনশন করতে চাই, এটা একটা স্কিল, যে আমি টাইপিং, আমার ছোট থেকে চোখে খুব সমস্যা ছিল। এই কারণে মা আমাকে সবসময় বলতো কি যে তুই মানে ল্যাপটপ কম্পিউটার এগুলো থেকে দূরে থাকবা। তো এগুলা থেকে দূরে থাকতে থাকতে আমার এগুলার উপরে একটা খুব অদক্ষতা, আমি এটা অত পছন্দও করতাম না। বাট 2020-এ যখন আমরা প্যান্ডেমিক পিরিয়ডে পড়ে যাই, তো আমি এলসিএলএসে ভর্তি হয়েছিলাম 2019-এ ইউনিভার্সিটি অফ লন্ডনে। হঠাৎ করে ওরা প্যান্ডেমিকে বলে যে না, তোমাদের এখন টাইপিংয়ে এক্সাম দিতে হবে,
যেহেতু প্যান্ডেমিক, তো পুরো প্রসেসটা তখন টাইপিংয়ে হয়ে যায়, আর একটা টাইম ওরা বেঁধে দেয়, ওর ভেতরে শেষ করতে হবে। তখন আমি খুবই টেনশনে পড়ে যাই যে আমি কী করব, কারণ আমি তো অত ইউজ টু না। তারপরে প্র্যাকটিস করতে করতে পরীক্ষা দিলাম, আল্লাহর রহমতে শেষ করলাম। আর এখন মজার ব্যাপার হচ্ছে, এখন আমার বরং রিটেন মানে রিটেন ইচ্ছা করে না, বারেও সব টাইপিং করলাম। এখনও আমি বর্তমানে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে কাজ করছি, তো ওখানেও সব ল্যাপটপ। তো এখন আমার মনে হয় যে না, ওটা আমার জন্য খুব উপকারী ছিল, যে এখন তো ডিজিটালাইজেশনের যুগ, সব ডিজিটাল হয়ে যাচ্ছে, তো আমারও খুব হেল্প হয়েছে। তো ওই টাইপিং থেকে এখন আমি টাইপিং অনেক এক্সপার্ট। এনজয় করছো? হ্যাঁ, এখন আমি অনেক এনজয় করছি, এখন বরং আমার লিখতে ইচ্ছা করে না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমাদের দেশে মানুষ প্রচলিত আইন সম্পর্কে অনেক ভুল ধারণা আছে, এরকম কি ভুল ধারণা থাকতে পারে মানুষের? আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, আমিও যেটা ফেস করেছি, সবাই বলে যে ল প্রফেশন, লয়ার, তাহলে তুমি মিথ্যা কথা বলবা, মিথ্যুক। এটা আমার মানে আমি অনেক ফেস করেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি ডিসঅনেস্টি তো সব প্রফেশনে আছে, এখানে আমি ডিসঅনেস্টি প্রমোট করছি না, বাট আমার কথা হচ্ছে দেখেন যে আমরা সিভিল রং করি অথবা ক্রিমিনাল রং করি, আমাদের শেষ আশ্রয়স্থল কিন্তু কোর্ট। আমাদের কোর্টেই যেতে হচ্ছে, কোর্টের মাধ্যমে আমাদের জিনিসটা রেমিডিটা আমরা পাচ্ছি। আরেকটা যেটা জিনিস, আমরা যখন বার স্ট্যান্ডার্ড বোর্ড বিএসবির আন্ডারে আমরা যখন বার করি, তখন কিন্তু আমাদের এথিক্স শেখানো হয়, যে আমাদের কিছু কোর ডিউটিস আছে, যেখানে একটা আছে আমাদের কোর্টের প্রতি আমাদের যে একটা ডিউটি, যে কোর্টকে আমরা কখনোই ইন্টেনশনালি কিন্তু আমরা মিসলিড করতে পারবো না। আরেকটা জিনিস যেটা আমরা ক্লায়েন্টকে কিন্তু আমরা কোচ করতে পারবো না। তারপর ক্লায়েন্টের বেস্ট ইন্টারেস্টটা আমাদের প্রোটেক্ট করতে হবে। তো এই সব কিছু মিলিয়ে আমরা সব কিছুর মধ্যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করে, আমার মনে হয় এই ভ্রান্ত ধারণাটা ভাঙা উচিত যে ল মানেই তুমি মিথ্যা কথা বলবে। আচ্ছা, তুমি তো এদের মতোই এই জেনারেশনেরই অলমোস্ট কাছাকাছি আর কি ব্যারিস্টার। তো এই জেনারেশনের যারা ছাত্র, তাদের জন্য যারা ইংলিশ ল পড়াশোনা করছে আর কি, কিংবা ব্যারিস্টার হতে যাচ্ছে বা আইনজীবী হতে যাচ্ছে, তাদের জন্য তোমার গুরুত্বপূর্ণ আইনি এবং নৈতিক পরামর্শ কি? আমার যেটা মনে হয় যে লিগ্যাল প্রফেশন আসার আগে যেটা মানে আমাদের নতুন, আমরা যারা তরুণ প্রজন্ম, আমরা প্রথমে অর্থের পিছনে না ছুটে, আমরা যদি প্রথমে আমরা সিনিয়রদের সাথে থেকে তাদেরকে অবজার্ভ করে যে তারা কিভাবে কাজ করছেন, প্রতিটা ফাইল পড়াশোনার একটা অভ্যাস করা, তারা কিভাবে লটা কোত্থেকে আসলে ইন্টারপ্রেট হচ্ছে, কিভাবে লটা রেগুলেশনটা কেন তৈরি হয়েছে, এগুলার যদি আমরা প্রথম দিকে সিনিয়রের সাথে থেকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, কারণ হুট করে তো একটা জিনিস হয়ে যাবে না, ধৈর্য ধরতে হবে, আপস অ্যান্ড ডাউনস থাকবে, সব কিছু মেনে নিয়ে যে না আমি ওই জায়গাটায় পৌঁছাবো, আমাকে ধৈর্য ধারণ করে শিখতে হবে, শিখতে এসছি। আমার মনে হয় যে শেখাটা খুব ইম্পর্টেন্ট। রাইট। নিউজ পেপার রিপোর্ট আমি পড়ি, যেটা আমরা টেলিভিশন স্ক্রিনে রিপোর্টটা দেখতে পারবো। হেডলাইনটা হচ্ছে রংপুরে থুতু ফেলা নিয়ে কথা কাটাকাটির জেরে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা। জি, আমি ওই রিপোর্টটা দেখেছি। মানে আমার এটা খুবই দুঃখজনক যে একটা থুতু ফেলা নিয়ে মানে কথা কাটাকাটি হয়ে শাওন নামের একটা 25 বছরের একটা যুবক, সে উনি মানে ওনাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে থুতু ফেলা ইস্যুটা এমন একটা জিনিস যে এটা কিন্তু আসলে থুতু ফেলা না, এটা সমাজের একটা বাস্তব চিত্র ফুটে উঠছে, যে অ্যাকচুয়ালি আমরা অসহনীয় হয়ে যাচ্ছি, আমরা সমাজ মানে অসহনীয় হয়ে যাচ্ছি, আমরা নিজেদের রাগ কন্ট্রোল করতে পারছি না। আরেকটা জিনিস আমার মনে হয়, আচ্ছা তুমি বলছো যে অসহনীয় হয়ে যাচ্ছে, অসহনীয়তার কারণটা কি আসলে? অসহনীয়তার কারণ আমার যেটা মনে হয়, আমরা স্কুল কলেজে সবাই একটা কিছুর পিছে ছুটছি, একটা রেজাল্টের পিছে ছুটছি, একটা জিপিএ 5 এর পিছে ছুটছি, কিন্তু আমাদের কিন্তু ছোট থেকে কখনো এই যে সামাজিক একটা বিভিন্ন সামাজিক যে সোশ্যাল যে একটা কন্ডাক্ট বা একটা কাউন্সিলিং আমাদের কিন্তু দেওয়া হচ্ছে না। এর মধ্যে কি বিচারহীনতা কোনো একটা কারণ হতে পারে? অবশ্যই বিচারহীনতা, অন্য মানে আমার কাছে মনে হয় আইনের প্রয়োগটা আমাদের ঠিকভাবে হচ্ছে না। যেটা আমরা বাইরের কান্ট্রিতে গেলে আপনি দেখেন আমাদের যে একটা বেসিক যে আমাদের একটা ক্লিনলিনেস, ওটাও কিন্তু আমাদের ওরকম নাই। মানে আমরা ময়লা যত্র ফেলে দিচ্ছি, যত্র থুতু ফেলছি, কিন্তু এই মানুষটাই আমরা যখন বিদেশে যাচ্ছি আমরা 3টা ডাস্টবিন দেখছি, একটার ভেতরে গ্রিন আমরা ফেলছি কোনটা রিসাইকেল যেগুলো হবে, একটার ভেতরে আমরা ফেলছি কি যেগুলোর মধ্যে সব ময়লা, ওই সময় আমরা খেয়াল করছি যে কোনটাতে ফেলবো। ব্যক্তি একই, আমি নিজেই যখন ব্যক্তি একই, আমি তখন 3টা দেখছি। আর এখানে আমরা এটা তো আমাদের সবার একটা নৈতিক দায়িত্ব যে আমাদের পরিবেশটাকে সুষ্ঠু রাখা। আমাদের মানে যেমন ধূমপান, আমাদের কিন্তু পাবলিক প্লেসে ধূমপান কিন্তু দণ্ডনীয় অপরাধ, কিন্তু এটা অহরহ হচ্ছে কারণ আইনের প্রয়োগ নেই। আইন আছে কিন্তু প্রয়োগ নেই। এইসবগুলো রিপেয়ার করতে হলে এগুলো
কি তোমার সাজেশন? আমার মনে হয় এগুলো রিপেয়ার করতে হলে আমাদের সবাইকে মানে আরো বেশি সহনশীল হতে হবে। বিভিন্ন মানে আজকে একজন যদি ফেলে, আমরা আরেকজনকে বললাম যে তুমি কেন ফেললা, প্রথম নিজের থেকে শুরু করতে হবে, একজন থেকে শুরু করতে হবে। মানে আমি যদি আজকে ঠিক না হয়, আমি আজকে সবাইকে বললেও কোনো লাভ হবে না। রাইট, ওকে। আমরা দর্শকদের কাছ থেকে তোমার জন্য দুটো প্রশ্ন পেয়েছি। প্রিয় দর্শক, আপনারা যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে baristas.in25@gmail.com। আমি আবার পড়ছি, baristas.in25@gmail.com। এই ঠিকানা যে কেউ আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠালে আমরা প্রশ্নগুলো সিলেক্ট করে থাকি এবং আমাদের কোয়ালিফাইড ব্যারিস্টার যিনি থাকেন তার উদ্দেশ্যে আমরা অনুষ্ঠানে করে থাকি। আজকে দুটো প্রশ্ন এসছে আমাদের কোয়ালিফাইড ব্যারিস্টারের উদ্দেশ্যে, আমাদের আমন্ত্রিত স্টুডেন্ট। তুমি যদি একটু করো। কামরুল ইসলাম, মনিরামপুর, যশোর থেকে। ব্যারিস্টার হওয়া কি খুব কঠিন? আরেকটা প্রশ্ন, খুব বেশি টাকা পয়সা লাগে ব্যারিস্টার হতে? অনেকে বলে থাকেন লন্ডনে গিয়ে ব্যারিস্টারি করতে হলে কাজ করে করে পড়াশোনা শেষ করা যাবে, আবার অনেকে বলে সম্ভব না। এটা কি সত্য? কোনটা সত্য ব্যারিস্টার অর্পা? আমার সেন্স কঠিন না, কিন্তু কোন দিক থেকে কঠিন, আমরা একটা নতুন জায়গায় যাই, নতুন জায়গায় অ্যাডাপ্ট করাটা একটা চ্যালেঞ্জ, ওয়েদার অ্যাডাপ্ট করাটা একটা চ্যালেঞ্জ। আর ব্যারিস্টারি কোর্সটা খালি কিন্তু পড়াশোনা না, এটা আমাদের অ্যাডভোকেসি শিখায়, প্র্যাকটিক্যাল নলেজ শিখায়, ওপিনিয়ন শিখায়, আমাদের বিভিন্ন লিঙ্কনসিন, বিভিন্ন কোয়ালিফাইং সেশন করতে হয়, হ্যাঁ, ডিনার করতে হয়, সব কিছু মেনটেন করে। এবং সবচেয়ে বড় জিনিস আমি যেটা মনে করি চ্যালেঞ্জ, অনেক অল্প সময় অনেক পড়তে হবে। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে এটা থেকে খুব বেশি খরচ হয়। আমার মনে হয় যে অন্যান্য যে পোস্ট গ্র্যাজুয়েশনগুলো আছে একই রকম খরচ হয়, কিন্তু সমস্যা যেটা হচ্ছে আমরা বাংলাদেশি টাকাটাকে কিন্তু লন্ডনের টাকায় আমাদের কনভার্ট করে নিতে হচ্ছে বা পাউন্ডে। কাজ করে কি কিছু করা সম্ভব? হ্যাঁ, তৃতীয় প্রশ্নে আমি আসছি। এখন আমাদের বাংলাদেশি কালচারে আমরা কিন্তু পার্ট টাইম জবে ইউজ টু না, উই আর নট ইউজ টু পার্ট টাইম জব। তো এক্ষেত্রে অনেকের এত প্রেশার মেনটেন করে পার্ট টাইম জব করে পড়াশোনা করতে একটু সমস্যা হয়ে যায়, যেহেতু উই আর নট ইউজ টু। বাট আমরা কিন্তু একটা ওয়ার্ক পারমিট পাই আমাদের ভিসার সাথে। কেউ যদি ওইটা মেনটেন করে পড়ে, যেমন আমার সাথে অনেকে পড়েছে, তারা মেনটেন করে পড়তে পারলে কোনোটাই অসম্ভব না, বরং এক্ষেত্রে ফাইন্যান্সিয়াল হেল্পও তার হতে পারে। আশরাফ, তুমি যদি সেকেন্ড কোয়েশ্চনটা করে ফেলো। জালাল উদ্দিন, মেহেরপুর থেকে। একটা সিভিল মামলার কথা আপনাকে বলি। ধরুন আমি একটা মামলায় জজ কোর্টে জিতে গেলাম, সেই মামলা অপরপক্ষ হাইকোর্টে নিয়ে আসলো, হাইকোর্টেও আমি জিতলাম, সেই মামলা এখন আপিল কোর্টে আছে, আশা করি আপিল কোর্টেও আমি জিতব। এতে আমার 7-8 বছর নষ্ট হয়েছে, পাশাপাশি অনেক টাকাও। জজ কোর্টে জেতার পর কেউ যদি হাইকোর্ট বা আপিল কোর্টে মামলা নিয়ে আসে, যিনি হারবেন তিনি সকল খরচ বহন করবেন, এইরকম কোন আইন থাকা উচিত কিনা? অনেক ধন্যবাদ, প্রশ্নটি অনেক দুর্দান্ত একটি প্রশ্ন। এটা হয়তো আমাদের সবার মনে একই জিনিস কাজ করে। এটা আমি ওনার সাথে একমত, এটা অবশ্যই উচিত। এবং ইংল্যান্ডে আমাদের অনেক বড় একটা পোর্শন হচ্ছে কস্ট নিয়ে অনেক বড় কিছু আলোচনা আছে, যে ওদের কিন্তু অবশ্যই লুজার্স উইল পে দ্য উইনার্স কস্ট অলওয়েজ। এখন এছাড়াও একটা বড় যে বিষয়, ওদের যদি কেউ একজন মামলায় উইন করলো, তারপরও সে যদি আনরিজনেবল বিহেভিয়ার করে, তার কিন্তু ওয়েস্টেড কস্ট অর্ডার দিতে হয়। সে জিতে এমনকি তার কষ্ট দিতে হয়। এই কারণে হয় কি, তার ভেক্সাস ক্লেমগুলো আসে না, উল্টাপাল্টা ভুলভাল মামলা করতে তারা ভয় পায়, কারণ তাদের ওয়েস্টেড কস্ট অর্ডার হয়। কিন্তু সারপ্রাইজিংলি আমাদের দেশে এখনো ওটা নাই, কিন্তু আমাদের এই সিপিসির প্রভিশনটা কিন্তু আছে। সিপিসি 35 প্রভিশনে কিন্তু এই প্রভিশনটা দেওয়া আছে। কিন্তু আমাদের যেটা সমস্যা হচ্ছে, আমাদের ইমপ্লিমেন্টেশনটা নাই। ইউকেতেও কিন্তু সেম লর্ড উলফ রিফর্ম একটা হয়েছিল 1998-এ, তারপর থেকে কিন্তু এটা আসে যে জাস্ট অ্যান্ড প্রপোর্শনেট কস্ট অ্যান্ড লুজার্স উইল পে দ্য উইনার্স কস্ট। থ্যাংক ইউ ব্যারিস্টার অর্পা। আশরাফ, তোমার কাছে আসছে। জি স্যার। আমাদের বাংলাদেশের নাগরিকদের আসলে কি কি বেসিক আইন জানা উচিত তোমার মতে? স্যার, বেসিক আইন আমাদের প্রতিদিন যে কাজগুলো আমরা করি এই সংক্রান্ত আইনগুলো জানলে আমার মনে হয় যে ভালো। যেমন স্যার, আমরা অনলাইনে কেনাকাটা করি, দারাজ থেকে, ফেসবুক মার্কেট প্লেস থেকে। এখন অনেকেই কেনাকাটার সময় স্যার প্রতারণার শিকার হন, ডিফেক্টিভ গুডস তাদের দিয়ে দেয়। তখন কি করা যায় সেটা তাদের অবশ্যই জানা উচিত। স্যার, আরেকটা সমস্যা হচ্ছে যে স্যার বাংলাদেশের মানুষ স্যার এরা পুলিশকে অনেক ভয় পায়, স্পেশালি স্যার গ্রামের মানুষ যারা আছে। তো পুলিশ কখন তাদের আটক করতে পারবে, কখন জিজ্ঞাসাবাদ করতে পারবে, কখন তাদের বাসায় ঢুকতে পারবে, কখন পারবে না, এগুলা আমার মনে হয় জানা উচিত। বেসিকগুলো জানা উচিত। তাহলে পুলিশের প্রতি মানুষের যে ভীতি, তাহলে আননেসেসারি যে ফেয়ারটা আছে এটা চলে যাবে। এটার এই সুবিধা এবং অসুবিধা কি দুটোই আছে, তাই না? হ্যাঁ স্যার।
তো কি সুবিধা হইতে পারে যদি আমি বেসিক আইনগুলো জানি? স্যার বেসিক আইনগুলো জানলে স্যার অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানো যেতে পারে। স্যার যেমন আমরা যদি ট্রাফিক রুলস অ্যান্ড স্পিডিং আইনগুলো জানি তাহলে স্যার এটা ড্রাইভিংয়ের ক্ষেত্রে যারা ড্রাইভ করে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। অন্যান্য আরও বিষয়ে মানুষকে সচেতন করতে পারলেই মানুষ আসলে আইনের প্রতি ভীতিটা চলে যাবে। হ্যাঁ স্যার, মানুষকে সচেতন করা যেতে পারে এই বিষয়ে। এটা পদ্ধতি কি হইতে পারে? স্যার মানুষকে সচেতন করার জন্য স্যার আমরা যেভাবে স্যার আইন পড়ি, আমরা যদি মানুষকে সেভাবে বোঝাই তাহলে তারা বুঝবে না, কারণ আমাদের লিগ্যাল ডেফিনেশনগুলো সাধারণ মানুষের বোঝার কথা না, কঠিন। হ্যাঁ স্যার। স্যার বর্তমানে স্যার যেভাবে স্যার এআই ভিডিও অ্যানিমেশন দিয়ে স্যার একটা জিনিস ট্রেন্ডি ছিল কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে, যে বিভিন্ন হেলথ টিপস দেওয়া হতো স্যার ভিডিও অ্যানিমেট করে। স্যার এভাবে যদি আমরা লিগ্যাল ভিডিও অ্যানিমেট করে মানুষদের বোঝাই তাহলে তারা সহজে বুঝতে পারবে। আবার আরেকটা, হোয়াট ইউ থিঙ্ক, যদি আমরা স্কুল জীবন থেকে এগুলো শুরু করি, আইন সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশনগুলো দেওয়া শুরু করি? স্যার স্কুল থেকে বেসিক ইনফরমেশনগুলো দিলে ভালো হয়। তাদেরকে এমন তো না যে একদম ডিপ স্টাডি করানো লাগবে, জাস্ট বেসিক কোর্ট কিভাবে কাজ করে, আইন কেন হয়, কোর্টের ফাংশনস অ্যান্ড কি কি করা উচিত কি করা উচিত না, এগুলো যদি বাচ্চাদের শেখানো হয় তাহলে আমার মনে হয় যে ভালো, একটু ভালো হবে। আচ্ছা, তোমার কাছে আবারও আসবো আমরা, ব্যারিস্টার অর্পা তোমার কাছে যাচ্ছি। আরেকটা পত্রিকার রিপোর্ট নিয়ে কথা বলতে চাই। আমরা টেলিভিশন স্ক্রিনে সেই পত্রিকার রিপোর্টটাও দেখবো। হেডলাইনটা হচ্ছে ক্যালকুলেটর হিসাব করে ঘুষ চাচ্ছেন সরকারি কর্মকর্তা, বললেন 15% যদি দেন 38,000 টাকা আসে, মানে এটা প্রজেক্টের জন্য আর কি। হ্যাঁ, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার, যাকে পিআইও বলে। উনি প্রজেক্টের যে পরিমাণ টাকা আসছে সেই টাকা হিসাব 15% হিসাব করে তিনি ক্যালকুলেটর হিসাব করে বলছেন যে আমার 15% দেবেন 38,000 টাকা আসে। আমিও রিপোর্টটি দেখেছি। এই রাষ্ট্র ব্যবস্থা কেমন আমাদের তোমার মতে? আসলে ঘুষ দেওয়াটা তো অ্যাকচুয়ালি মানে যে দেওয়া নেওয়া দুইটাই আমি মনে করি ইটস নট অনলি ক্রিমিনাল অফেন্স, ইটস মোরালি অর এথিক্যালিও এটা রং। কিন্তু আমাদের যেটা হয়েছে মানে ঘুষ, আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা তো আসলে ঘুষটা কোথায় দিচ্ছি, সরকারি অফিসে আমরা কোনো একটা কাজের জন্য যাচ্ছি, ওরা বলছে যে এটা একটু দেন তাহলে আমরা করতে পারবো। বাট আমরা যদি এভাবে চিন্তা করি যে কনস্টিটিউশনে তো আমরা ইটস এন্টাইটেল টু গিভ, এটা তো আমাদের রাইট, কিন্তু আমরা নিজেরাও কি করি যে একটু হ্যাসেল এড়ানোর জন্য আচ্ছা এত হ্যাসেল করবো কেন, দিয়ে দিই টাকা। তো আমরা যদি আমাদের মাইন্ডসেটটা একটু চেঞ্জ করি, যে না আমাদের পারসেপশনটা চেঞ্জ করি যে না এটা তো আমার কনস্টিটিউশনে আছে, এটা আমার রাইট, তাহলে আমি কেন এটা করব, তাহলে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে কমে আসবে যদি আমরা আমাদের অ্যাওয়ারনেস মানে সচেতন হই। এছাড়াও ঘুষের ক্ষেত্রে কিন্তু মানে আমাদের আইন পেনাল কোডে 161 ধারায় বলা আছে যে 3 বছরের জেল অথবা আপনার অর্থদণ্ড এবং জেল দুটেই হতে পারে। আর এছাড়াও আপনার দুদক আছে, অ্যান্টি করাপশন কমিশন, যেটা ওরা সব সময় কাজ করছে। তারপরে আপনার যদি মানি লন্ডারিং যেটা, ওটার সাথে কিন্তু সিআইডিও কাজ করছে। এমনকি আপনার যেটা ট্যাক্সেও কিন্তু ট্যাক্স ইন্টেলিজেন্স কাজ করছে। তো কি সমস্যা হয়েছে কি, ম্যান পাওয়ার আমাদের অনেক কম, কিন্তু অনেক বেশি, মানুষ অনেক বেশি। এক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই আইন ইম্পর্টেন্ট, বাট আমরা শুধু আইন দিয়ে হবে না যদি আমরা নিজেরা ঠিক না হই। নিজেরা যদি এরকম একটা রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট উন্নত বিশ্বে বের হইতো, কি হইতো আসলে তোমার মতে? উন্নত বিশ্বে যদি এরকম একটা রিপোর্ট বের হতো, সর্বপ্রথম তাকে সাথে সাথে মানে একটা মানে আইনের আওতায় অবশ্যই তাকে আনা হতো। আমাদের এখানে মানে আইনের আওতায় আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় এবং আমরা এগুলো আর দেখি না। আর এখন কিন্তু আরেকটা যেটা আমরা যেটা বলি, মানে আমাদের যে রিপোর্টার্সরা, তারা কিন্তু বিভিন্নভাবে আমাদের অ্যাওয়্যার করছে যে এই যে একটা জিনিস হয়ে গেলে আমরা কিন্তু রিপোর্টার্সদের থ্রু জানতে পারছি, কিন্তু তারপরও আমরা কিন্তু পরে আর জানতে পারি না যে তার কি হয়, কারণ আমরা একটা নতুন জিনিসে আবার চলে যাই। আমরা একটা ঘটনায় থাকতে থাকতে একটা নতুন জিনিসে আবার চলে যাই, এজন্য ওটার আমরা আর ফলো আপ হয় না। রাইট, থ্যাংক ইউ। আশরাফ, তোমার কাছে আসছে। এটা খুব কঠিন প্রশ্ন করি তোমাকে, হার্ড, ভেরি হার্ড। অনেকে মানুষ বলে থাকে আর কি, মানবাধিকার রক্ষা করতে গেলে রাষ্ট্রীয় নিরাপত্তা খুব বিঘ্নিত হয়। তো দুটা ব্যালেন্স করবো কিভাবে? তাহলে হিউম্যান রাইটস রক্ষা করতে হবে, তাই না? স্যার মানবাধিকার হচ্ছে স্যার মানুষের জন্মের পর থেকেই স্যার মানুষ কিছু অধিকার পায় রাষ্ট্রের থেকে। অ্যান্ড স্যার এটা হতে পারে স্যার ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ মুভমেন্ট, রাইটস টু প্রাইভেসি, এগুলো হচ্ছে এক্সাম্পলস। তো স্যার এটা যদি স্যার বেশি রক্ষা করা হয়, স্যার ফর এক্সাম্পল স্যার আমাদের ফ্রিডম অফ স্পিচ আছে, আমরা যা ইচ্ছা তা বলতে পারবো। বাট যদি এটা স্যার আমরা এইভাবে কোনো গ্রুপ যদি স্যার কোনো মাইনরিটি অথবা রিলিজিয়নের বিরুদ্ধে স্যার হেট স্পিচ স্প্রেড করে, তাহলে স্যার রাষ্ট্র ইন্টারফেয়ার করবে।
স্যার আরেকটা হচ্ছে ফ্রিডম অফ মুভমেন্ট, সেটা হচ্ছে স্যার আমরা যখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো, বাট করোনার টাইমে স্যার আমরা দেখেছি যে রাষ্ট্র কীভাবে এটা রেস্ট্রিক্ট করে দেয়, যে কোয়ারেন্টাইনের মাধ্যমে মানুষদের বলে যে যে যার স্থানে আছেন তারা থাকেন। কারণ স্যার এটা যদি না করে তাহলে স্যার রাষ্ট্রের সিকিউরিটি যেটা এটা স্যার তাহলে আরেকটা জিনিস বলো আমাকে, অ্যাবসলিউট হিউম্যান রাইটস কি পৃথিবীর কোনো দেশে আছে? স্যার কোনো দেশেই স্যার অ্যাবসলিউট হিউম্যান রাইটস নেই, কারণ স্যার যদি স্যার আমরা ফ্রিডম একদম বেশি দিয়ে দিই নাগরিকদের তাহলে স্যার এটা রাষ্ট্রের সিকিউরিটিতে সমস্যা হবে স্যার। যেমন স্যার আমাদের রাইটস আছে যে রাইট অফ প্রাইভেসি, স্যার আমাদের প্রাইভেসি থাকলেও স্যার কোর্টের পারমিশন নিয়ে কোনো তদন্তের স্বার্থে স্যার আমাদের ফোন অথবা আমাদের ল্যাপটপ এগুলো চেক করা যেতে পারে, বাট এগুলো যদি আমরা অ্যাবসলিউটলি দিয়ে দিই যে চেক করা যাবে না তখন স্যার অ্যাবিউজ হওয়ার সম্ভাবনা আছে। রাইট, ব্যারিস্টার পর তোমার কাছে আসছি, বাংলাদেশের ভবিষ্যৎ বিচার ব্যবস্থা নিয়ে তুমি কতটা আশাবাদী? আমি আশাবাদী, কারণ আমাদের রুল অফ ল আর জাস্টিস ইন্ডিপেন্ডেন্স এগুলো যদি ঠিক না থাকে তাহলে একটা সোসাইটি আমি মনে করি কোলাপস করবে। এই কারণে আমি মনে করি যে না, আমাদের বিচার ব্যবস্থা নিয়ে আমি অবশ্যই আশাবাদী, এবং আমরা যারা তরুণরা ধারক বাহক হিসেবে অবশ্যই এটা আরও সামনে অনেক ভালো হবে, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সটা থাকবে এবং মানুষের শেষ আশ্রয়স্থল মানে এই ভরসাটা অবশ্যই টিকে থাকবে। আমি আশা করি। তোমার কাছে সেম প্রশ্ন আশরাফ, তুমি কেমন আশাবাদী? স্যার আমি খুব একটা আশাবাদী না, কারণ স্যার আমাদের দেশের যে বিচার ব্যবস্থা স্যার এটা অনেক স্লোলি প্রোগ্রেস করতেছে, অ্যান্ড আমরা যদি স্যার ইউরোপিয়ান কোর্ট অ্যান্ড স্যার ব্রিটিশ কোর্ট দেখি সেখানে অনেক দ্রুত স্যার কেসগুলো ফাইলিং হয় এবং দ্রুত রেজাল্ট আসে, অ্যান্ড স্যার ওইসব দেশে স্যার জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স সেটা স্যার মেনটেন করা হয়। বাট বাংলাদেশে স্যার দেখা যাচ্ছে যে কোর্টের উপর পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অনেক বেশি। তো স্যার আমরা পাস্টে দেখেছি যে অপোজিশন যে পার্টি এদের উপর স্যার হয়রানিমূলক মামলা, তারপর স্যার অনেক ধরনের ফলস কেস এগুলো স্যার দেওয়া হচ্ছে। বাট স্যার জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স যদি স্যার আমরা ইনশোর করতে না পারি তাহলে স্যার খুব একটা আশাবাদী হওয়া যাবে না স্যার, এটা অনেক তাড়াতাড়ি করা উচিত আমার মনে হয়। তুমি আর কিছু বলতে চাও অনুষ্ঠানে তোমার ফ্রেন্ডসদের উদ্দেশ্যে, বা এমন কিছু যা আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি ভাবছো যে এটা বললে মনে ভালো হতো? স্যার আমার মনে হয় যে স্যার আমরা অ্যাজ এ লয়ার অ্যান্ড ব্যারিস্টার্স আমাদের একটা ইথিক্স অ্যান্ড মোরালিটির দিকটা আমাদের খেয়াল রাখতে হবে স্যার। যখন আমরা পাবলিকলি কোনো কিছু পোস্ট করছি সোশ্যাল মিডিয়াতে, দেখা যাচ্ছে যে আমরা অনেক কিছু পোস্ট করি স্যার, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্যার নাচানাচি করা অথবা এমন কোনো কাজ করা যেটা স্যার আমাদের যে প্রফেশন আছে এটাকে রেপুটেশনটা ড্যামেজ করবে। তো স্যার আমার মনে হয় যে যারা আইনজীবী আছেন পোশাক থেকে শুরু করে স্যার সব দিক থেকেই স্যার আমাদের একটু সচেতন থাকা উচিত যাতে এই প্রফেশনের স্যার যে রেপুটেশন এটা স্যার অক্ষত থাকে। থ্যাংক ইউ ব্যারিস্টার অর্পা। ফাইনাল ওদের উদ্দেশ্যে তোমার বক্তব্য কি, যারা নতুন ব্যারিস্টার হতে চাচ্ছে? ধৈর্য ধারণ করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, এমনি নর্মাল বই পড়ার অভ্যাসও রাখতে হবে, কারণ আমরা যখনই একটা ল চেঞ্জ হয় আমাদেরকে কিন্তু পড়তে হবে। সুতরাং পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে, ডেডিকেটেডলি কাজ করতে হবে, আর সিনিয়রের সাথে থেকে প্রথমে অবজার্ভ করে আস্তে ধীরে ইনশাল্লাহ আমরা সবাই সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। এই ছিল আমাদের আজকের সময়, আসলে সময় থাকলে আরো কথা বলতাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আশরাফ, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।